হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএইচ এডুহাবে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে এই ভিডিওটা তোমরা যারা বর্তমানে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এ পাঠরত তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আজকে এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বিষয়টি থেকে 8 নম্বর অধ্যায় অর্থাৎ প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃত চর্চার নানা দিক থেকে গুরুত্বপূর্ণ 2, 3 ও 5 নম্বরের সাজেশান নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই একটুও না কেটে কিন্তু দেখতে থাকবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা আবেদন, যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে রাখবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো চলো আর কথা বলবো না, একেবারে সরাসরি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু উত্তর সহ দেখে নেব। তো দেখতেই পাচ্ছ একেবারে সরাসরি প্রথমে আমরা 2 ও 3 নম্বরের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আসতে চলেছে সেগুলো উত্তর সহ দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, পঞ্চতন্ত্র সম্পর্কে যা জানো লেখো। উত্তর, পঞ্চতন্ত্র হলো প্রাচীন ভারতের একটি উপদেশমূলক উপকথার সংকলন, যার রচয়িতা কবি বিষ্ণু শর্মা। সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থে পশু পাখিদের গল্পের মাধ্যমে জীবনের নানা নীতি ও উপদেশ তুলে ধরা হয়েছে। গ্রন্থটি 5টি তন্ত্র বা ভাগে বিভক্ত বলে এর নাম পঞ্চতন্ত্র। চলে যাব আমরা সেকেন্ড অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কী আছে, নালন্দা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর কী হবে, নালন্দা মহাবিহার প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ আবাসিক বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র ছিল। গুপ্তযুগে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে চীন, তিব্বত, কোরিয়া থেকেও ছাত্ররা পড়তে আসতো। এখানে বৌদ্ধ ধর্মতত্ত্ব ছাড়াও বেদ, দর্শন, যুক্তিবিদ্যা ও চিকিৎসাবিদ্যা পড়ানো হতো। চীনা পর্যটক হিউয়েন সাং এখানে অধ্যয়ন করেছিলেন। চলে যাব 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কী আছে, গুরুকুল শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো। উত্তর হবে, প্রাচীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে গুরুকুল বলা হতো। এই ব্যবস্থায় ছাত্ররা গুরুর আশ্রমে বা বাড়ির থেকে ব্রহ্মচর্যের নিয়ম পালন করে বিদ্যা লাভ করতেন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রদের গুরুর নির্দেশ মতো গৃহস্থালির কাজও করতে হতো, যা তাদের মধ্যে বিনয় ও শৃঙ্খলার বোধ তৈরি করত। শিক্ষা শেষে তারা গুরুকে সাধ্যমতো গুরু দক্ষিণা দিত। চলে যাব আমরা চতুর্থ দাগের প্রশ্নে কী আছে, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কি। উত্তর হবে, বিশাখা দত্ত রচিত মুদ্রা রাক্ষস একটি ঐতিহাসিক সংস্কৃত নাটক। এই নাটকের মূল বিষয় হলো কূটনীতির মাধ্যমে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজনৈতিক উত্থান এবং নন্দ বংশের পতন। চাণক্য কীভাবে তার কূটনীতির মাধ্যমে নন্দদের মন্ত্রী রাক্ষসকে পরাজিত করে চন্দ্রগুপ্তের সেবায় নিয়োজিত করেছিলেন তারই বিবরণ এতে রয়েছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 5 দাগের প্রশ্নে কী আছে, সঙ্গম সাহিত্য বলতে কী বোঝায়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবথেকে বড় কথা, যতগুলো প্রশ্ন আমি আজকে এই ভিডিওতে রেখেছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু একেবারে ভিভিভিআইপি ইম্পর্টেন্ট বললে চলে, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নেব 5 দাগে সঙ্গম সাহিত্য বলতে কী বোঝায়। প্রাচীন দক্ষিণ ভারতে তামিল ভাষায় রচিত প্রাচীনতম ধর্মনিরপেক্ষ সাহিত্য ধারাকে সঙ্গম সাহিত্য বলা হয়। মাদুরাইতে অনুষ্ঠিত কবিদের বিশাল সমাবেশ বা সঙ্গম থেকে এর উৎপত্তি। এই সাহিত্যগুলিতে মূলত প্রেম, যুদ্ধ, প্রকৃতি এবং প্রাচীন তামিল সমাজের জীবনযাত্রা স্থান পেয়েছে। চলে যাব 6 দাগে, গান্ধার শিল্প সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। কী হয়ে যাবে উত্তর, প্রাচীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কুষাণ যুগে ভারতীয় ও গ্রিক রোমান রীতির মিশ্রণে যে নতুন ভাস্কর্য রীতির বিকাশ ঘটেছিল তা গান্ধার শিল্প নামে পরিচিত। এই শিল্পের প্রধান বিষয়বস্তু ছিল মুখমণ্ডলের অভিব্যক্তিসহ মানবরূপে বুদ্ধ ও বোধিসত্ত্বের মূর্তি নির্মাণ। এতে গ্রিক দেবতা অ্যাপোলোর স্পষ্ট প্রভাব দেখা যায়। চলে যাব 7 দাগের প্রশ্নে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। মৃচ্ছকটিকম কী, এর প্রধান 2টি চরিত্রের নাম লেখো। উত্তর হবে, শূদ্রক রচিত মৃচ্ছকটিকম প্রাচীন সংস্কৃত সাহিত্যের একটি সামাজিক নাটক, যেখানে প্রাচীন ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। এর প্রধান 2টি চরিত্র হলো দরিদ্র কিন্তু সৎ ব্রাহ্মণ
চারুদত্ত নায়ক এবং উজ্জয়িনীর বিত্তবান বর্বণিতা বসন্ত সেনা যে ছিলেন নায়িকা। চলে যাব 8 দাগের প্রশ্নে। 8 দাগের প্রশ্নে কি আছে? তক্ষশিলা মহাবিহার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। উত্তর কী হবে? তক্ষশিলা ছিল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্রাহ্মণ ও বৌদ্ধ উচ্চশিক্ষার কেন্দ্র। এখানে অনেক পণ্ডিত গুরুর নিজস্ব গুরুকুলকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। বেদ, দর্শন, চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা ও ধনুর্বিদ্যা নানা বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হতো। জীবক, পাণিনি এবং চাণক্যের মতো পণ্ডিতরা এখানকারই ছাত্র ছিলেন। চলে যাবো আমরা 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নে কী আছে? প্রাকৃত ভাষা বলতে কী বোঝায়? উত্তর হবে প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাধারণ জনগণের মুখে প্রচলিত স্বাভাবিক এবং কথ্য ভাষাগুলিকে প্রাকৃত ভাষা বলা হয়। সংস্কৃত ভাষার পাশাপাশি সাধারণ মানুষ যে সহজ ও সরল ভাষার কথা বলতো সেগুলি প্রাকৃত। পালি, মাগধী, সৌরসেনী প্রভৃতি হল প্রাকৃত ভাষার অন্যতম রূপ। চলে যাব 10 দাগের প্রশ্নে। পালি ভাষার উৎপত্তি কীভাবে হয়েছে? উত্তর হবে পালি হলো প্রাচীন ভারতের একটি অন্যতম প্রধান ভাষা। গৌতম বুদ্ধ সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য সংস্কৃতের বদলে সহজবোধ্য কথ্য ভাষাতেই ধর্মোপদেশ দিতেন। বুদ্ধের বাণী বা পাঠ থেকেই পালি শব্দের উৎপত্তি বলে অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন বুদ্ধের ধর্মোপদেশ এই ভাষায় পালন বা সংরক্ষণ করা হয়েছে বলে এর নাম হলো পালি। তো এই ছিল মোটামুটি 2 এবং 3 নম্বরের প্রশ্ন। আমরা পরবর্তী 5 নম্বরের প্রশ্নে চলে যাব এবং 5 নম্বরের প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তর সহ কিন্তু দেখে নেব। তবে সেখানে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যদি এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে একটা তো লাইক অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো আমরা দেখে নেব 5 নম্বরের প্রশ্নে কি আছে। 5 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কি আছে? প্রাচীন ভারতীয় উপমহাদেশে বিজ্ঞান চর্চা কী রকম ছিল? তার উত্তর কী হয়ে যাবে? ভূমিকা। প্রাচীন ভারতীয় উপমহাদেশে সাহিত্য ও দর্শনের পাশাপাশি বিজ্ঞান চর্চায় উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাবিদ্যা ও ধাতুবিদ্যায় প্রাচীন ভারতের পণ্ডিতদের অবদান ছিল অনস্বীকার্য। গণিত ও জ্যোতির্বিদ্যা। গুপ্ত যুগে গণিত ও জ্যোতির্বিদ্যা চর্চার ব্যাপক প্রসার ঘটে। পণ্ডিত আর্যভট্ট তার আর্যভট্টীয় গ্রন্থে প্রথম জানান যে পৃথিবী গোলাকার এবং তার নিজের অক্ষের ওপর ঘোরে। তিনি প্রথম শূন্য এর ব্যবহার শুরু করেন। জ্যোতির্বিদ্যায় বরাহমিহিরের লেখা বৃহৎ সংহিতা একটি উল্লেখযোগ্য গ্রন্থ। যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি সমস্ত উত্তর পড়ছি না, কিছু কিছু পয়েন্ট পড়ছি, বাকিটা তোমরা কিন্তু ভিডিও পজ করে সুন্দরভাবে দেখে নিতে পারো। সম্পূর্ণ 11 নম্বরের উত্তরটা আমি স্ক্রিনে এখন শো করছি, দেখে নাও। চলে যাবো আমরা পরবর্তী 12 দাগের প্রশ্নে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা কেন্দ্র ছিল নালন্দা মহাবিহার। বর্তমান বিহারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি শুধু ভারতে নয় সমগ্র এশিয়ায় খ্যাতি লাভ করেছিল। তো তোমরা সম্পূর্ণ উত্তরটা দেখে নাও। এই হলো সম্পূর্ণ উত্তর। ভিডিওটা যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে তাই আমি সম্পূর্ণটা পড়ছি না, তোমরা এখান থেকে দেখে নাও। চলে যাবো আমরা পরবর্তী অর্থাৎ 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্নে কি আছে? গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভূমিকা। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয়। এই যুগে সাহিত্য ও বিজ্ঞানের পাশাপাশি শিক্ষা ব্যবস্থারও ব্যাপক প্রসার ও উন্নতি ঘটেছিল। কী কী পয়েন্ট লিখবে? প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ, পাঠ্য বিষয়, শিক্ষার পৃষ্ঠপোষণ, নারী শিক্ষা, কারিগরি শিক্ষা। দেখে নাও সমস্ত সম্পূর্ণ উত্তরটি। এরপর আমরা চলে যাব একেবারে 14 দাগের প্রশ্নে। কি বলছে? বৈদিক যুগে কী ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল? ব্যাখ্যা করো। ভূমিকা। প্রাচীন ভারতের বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা বলতে মূলত ধর্মীয় অনুশাসন, গুরুকুল কেন্দ্রিক এবং চরিত্র গঠনের উপর নির্ভরশীল ছিল। কী কী পয়েন্ট লিখতে হবে? গুরুকুল ব্যবস্থা, শিক্ষার মাধ্যম, পাঠ্যক্রম, গুরু শিষ্য সম্পর্ক, গুরুদক্ষিণা ও সমাবর্তন। দেখে নাও সম্পূর্ণ উত্তর কিন্তু আমাদের জন্য আমি স্ক্রিনে রেখেছি, তোমরা পজ করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এখানেই আরও একটি প্রশ্ন আছে আমাদের সবার সর্বশেষ প্রশ্ন। চরক সংহিতায় আদর্শ হাসপাতাল কেমন হবে তা বলা আছে, আলোচনা করো। তো তোমরা দেখে নাও সম্পূর্ণ উত্তর কিন্তু এখানে করে দেওয়া আছে। আমি ধীরে ধীরে উত্তরটা স্ক্রল করছি, তোমরা দেখে নাও। তো এই ছিল আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী অষ্টম অধ্যায়টি থেকে সম্পূর্ণ 2, 3 ও 5 নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা। ইউটিউবে আর কোনো জায়গায় এমন
ভিডিও তোমরা পাবে না যেখানে বড় প্রশ্নের সঙ্গে শর্ট প্রশ্নের উত্তর করে দেওয়া থাকে। এবারে বিনামূল্যে কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে, কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে এমন ভিডিও বানাতে অনেক উদ্বুদ্ধ করে। আজকে এই ভিডিওর টার্গেট আমি 50টা লাইক রাখলাম, আশা করছি তোমরা সেটা পূরণ করবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবে না।